তিন রাজ্যের ভোটের ফলাফলে কেন কংগ্রেসের এই পরাজয়, তার তো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সেই সমস্ত কারণই আজকে আমরা আলোচনা করব। তবে কোনো গল্প কথা নয়, কংগ্রেসের অন্দরে যে সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা চলছে বা সমালোচনা চলছে সেইগুলিকেই এখন আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে, এবং সব তথ্যই এক্সক্লুসিভ। এবং আমরা কেন উত্তর পূর্বের সব থেকে বড় চ্যানেল এই অনুষ্ঠানে যদি চোখ রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এবার প্রথমেই আমার দুপাশে যারা আজকে আমাদের এই এক্সক্লুসিভ আলোচনা কংগ্রেসের এই পরাজয়ের কারণ কি এই যে আলোচনাতে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের প্রথম পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমার ডান দিকে শহীদুল হক। শহীদুল দা, প্রথমেই আপনাকে এই অনুষ্ঠানে কলকাতা থেকে আসার জন্য অনেক স্বাগত। নমস্কার, ধন্যবাদ আপনাকে। শহীদুল বাবু দিল্লি থেকে বম্বে, গুজরাট বহু জায়গাতে রাজনৈতিক বিশ্লেষক এবং ইলেকশনের যে সার্ভে হয় সেই সার্ভের হয়ে অনেক জায়গায় কাজ করেছেন। সারা ভারতবর্ষে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবং আমার বাপাশে আমার আরেকজন সহকর্মী এবং সিনিয়র জার্নালিস্ট, এ রাজ্যের অন্যতম সিনিয়র জার্নালিস্ট দেবব্রত চক্রবর্তী, তিনি আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় উপস্থিত হয়েছেন। দেবব্রত দা, তোমাকেও এই অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনে জয় এবং পরাজয় দুটিই থাকে, কিন্তু কংগ্রেস কেন বারবার এই পরাজয়ের গ্লানি কংগ্রেসকে কেন সহ্য করতে হচ্ছে? ভারতের সব থেকে প্রাচীনতম একটা দল, যারা এই মুহূর্তে নির্বাচন আসলেই একটা সবার প্রশ্ন থাকে, কংগ্রেস কি জিতবে, কংগ্রেসের কি হলো? এইখানেই সব থেকে বড় প্রশ্নটা লুকিয়ে রয়েছে। কি সেই প্রশ্ন? কংগ্রেসের যারা ভোট ম্যানেজার এতদিন, অর্থাৎ 90-এর দশক পর্যন্ত যে সমস্ত ভোট ম্যানেজাররা বা ভোট গুরুরা কংগ্রেসের হয়ে কাজ করতেন, তারা আজ কোথায়? কালের নিয়মে কি তারা সবাই অবসর নিয়েছে? তাহলে কি কংগ্রেস সেকেন্ড জেনারেশন তাদের দলে তুলতে পারেনি? এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে, আর এই প্রশ্নতেই সমস্ত উত্তর লুকিয়ে রয়েছে। আমি সবার আগে চলে যাব মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে যেখানে সর্বভারতীয় সমস্ত টেলিভিশনগুলি সম্প্রচার করেছিল যে সেখানে বিজেপি সরকার চলে যাচ্ছে, বিজেপি সরকারের পরাজয়, সেই জায়গাতে বিজেপি এত ভারী আসনে বা এত বড় আসনে কেন ওভারকাম করলো? বিজেপির তাহলে কি ছিল লুকোনো তাস? সেগুলো নিয়ে যেমন আলোচনা করব, তেমনি কংগ্রেসের কেন পরাজয় তার এক্সক্লুসিভ কিছু তথ্য আমি এই মুহূর্তে তুলে ধরবো আপনাদের কাছে। আসুন প্রথমে আমরা দেখে নিই মধ্যপ্রদেশে কংগ্রেসের কেন পরাজয়। আমি যেই তথ্যটা আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরবো, যে আকবর চৌধুরী, যিনি কংগ্রেসের ভোট ম্যানেজার ছিলেন মধ্যপ্রদেশে, এবং এই আকবর চৌধুরীর যে সংস্থা, এখন আপনারা সবাই জানেন যে ভোটেও কিন্তু আলাদা একটা সংস্থা কাজ করে, একটা সংস্থা, তারা সমস্ত দিকটা ভোট ম্যানেজ করে, তারা সামলায় ইলেকশন যে পরিচালনা, সেই পরিচালনার দায়িত্বে থাকেন। এই ক্ষেত্রে আকবর চৌধুরীর যে টিম, সেই আকবর চৌধুরীর টিম হচ্ছে ম্যাট্রিক কনসালটেন্সি ইন্টেলিজেন্ট, এরা ছিল মধ্যপ্রদেশের ভোটের দায়িত্বে। এই তথ্যটাই সবার আগে আপনাদের সামনে তুলে ধরলাম। এখনো পর্যন্ত ভারতবর্ষের কোন মিডিয়া কিন্তু এই তথ্য তুলে ধরতে পারেনি, একমাত্র উত্তর পূর্বের চ্যানেল ভ্যানগার্ড এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছেন আকবর চৌধুরী, যিনি মধ্যপ্রদেশের ভোটের কংগ্রেসের দায়িত্ব ছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী সহ যাদের সমস্ত বার্তা গ্রাসরুট লেভেল থেকে দীর্ঘ 6 মাস ধরে এই আকবর চৌধুরী, তিনি কংগ্রেস ভবনকে পাঠিয়েছেন, রাহুল গান্ধীকে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে আকবর চৌধুরী। তিনি ম্যাট্রিক কনসালটেন্সির ইন্টেলিজেন্টের সংস্থা, তার হয়ে প্রায় 1000 ছেলে গোটা 6 মাস ধরে মধ্যপ্রদেশে কাজ করেছে। এই তথ্যটাই সবার আগে আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর আমি যাব এই আকবর চৌধুরীকে। আকবর চৌধুরী কি কোনো কংগ্রেসের নেতা? তাকে কি কংগ্রেসের কেউ দেখেছেন? না, আপনারা দেখেননি। এই আকবর চৌধুরী হচ্ছে জেএনইউর প্রাক্তন ছাত্র নেতা। তিনি জেএনইউতে ছিলেন, জেএনইউতে পড়াশোনা করেছেন, এবং সেখানকার প্রাক্তন শুধু ছাত্র না, তিনি জেএনইউর নেতা ছিলেন, নেতৃত্ব দিতেন, এবং তিনি জেএনইউর প্রাক্তন প্রেসিডেন্ট। দেশের সবথেকে নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রেসিডেন্ট জেএনইউর এই আকবর চৌধুরী।
তাহলে বুঝতে হবে আকবর চৌধুরী যখন জেএনইউর প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন তার রাজনৈতিক দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। ছাত্র রাজনীতি এক জিনিস আর ইলেকশন এক জিনিস, কিন্তু এই নবাগত আকবর চৌধুরীকে কি দায়িত্ব দেওয়া ঠিক হয়েছে? দেবুদা, এবার আপনার কাছে আসবো। যে তথ্য সবার একদম এক্সক্লুসিভলি সবাই ইলেকশনের ফল কি হবে দেখিয়েছে, আমরা সেই পথে হাঁটিনি, ব্যতিক্রমী চরিত্র ছিলাম এই ক্ষেত্রে হয়তো। এবং এই মুহূর্তে যে উত্তর পূর্বের কেন সারা ভারতবর্ষের একমাত্র মিডিয়া আমরাই এই তথ্য হাজির করছি যে আকবর চৌধুরী ভোটের দায়িত্বে ছিলেন, তার 1000 ছেলে এই মধ্যপ্রদেশ জুড়ে কাজ করেছে। রাহুল গান্ধীকে ডে টু ডে সমস্ত কিছু তিনি অবগত করতেন, এবং তিনি যে রাজনৈতিক ব্যক্তি সেটাও বলা যায়, কারণ তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব সামলেছেন, প্রেসিডেন্ট। সেই জায়গাতে তার টিম তাহলে কি সম্পূর্ণ ব্যর্থ? তিনি মানে একজন নবাগত ছাত্রনেতা আর ইলেকশন দুটো কিন্তু আলাদা। ছাত্র রাজনীতির ইলেকশন আর দেশের ইলেকশন বা রাজ্যের ইলেকশন সবসময় কিন্তু আলাদা। আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় বহু ছাত্র নেতাকে দেখেছি, এবং তারা কিন্তু নিজের কাজে সমাদৃত হয়েছে গোটা বিশ্ব জুড়ে। তারা কিন্তু ছাত্র নেতা হিসাবে তুমি যে কথাটা বলতে চাইছিলে আমি বুঝেছি। তুমি বলতে চাইছিলে যে একজন এই কনসালটেন্সির যিনি প্রধান, সে একজন ভালো ছাত্র নেতা ছিল, হ্যাঁ, এবং তিনি যে সমীক্ষাটা করলেন, হ্যাঁ, তা মিলল না কেন? সেই তো না, সমীক্ষাটা তিনি ভোটের দায়িত্বে ছিলেন, দায়িত্বে ছিলেন, সেটা সেই কংগ্রেসের দায়িত্বে ছিলেন, কেন মিলল না? দেখো, সংগঠনের ক্ষেত্রে যেটা প্রথম দরকার, তোমার সঙ্গে আমি নির্বাচন যখন চলছিল 5 রাজ্যের, তখনও আমি আলোচনাটা করেছি, তুমি বলছিলে। দেখো, একটা ম্যানেজ ক্রাইসিস একটা বিষয় থাকে রাজনৈতিক দলগুলোতে। আমরা কিন্তু দেখেছি কংগ্রেস যতবার যত সমস্যায় পড়েছে, একজন না একজন তোমার ক্রাইসিস ম্যানেজ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে। এক্ষেত্রে যদি আমরা প্রণব মুখার্জির নাম নিই তাহলে মোটেও ভুল বলা হবে না। বারবার ইন্দিরা গান্ধীর সময় থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তারপর তোমার পিভি নরসিংহ রাও, মনমোহন সিং পর্যন্ত কিন্তু তিনি বারবার ম্যানেজ ক্রাইসিসের যে ব্যাপারটা সেটা কিন্তু করেছেন। তা আমরা কিন্তু এই বর্তমান সময়ে কংগ্রেসের এই ধরনের নেতা আমরা দেখতে পাচ্ছি না। দর্শক বন্ধুরা নিশ্চয়ই আমার সঙ্গে কেউ কেউ সহমত পোষণ করবেন। তা আমার মনে হয় যে সেই দিকটায় কিন্তু কংগ্রেসের একটা বিরাট লেক আছে। হ্যাঁ, এই দিকটা আমার মনে হয় আজ পর্যন্ত প্রণব মুখার্জি এই তোমার রাজনীতি থেকে সরার পর, রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর কংগ্রেস যেই জায়গায় ছিল এখন পর্যন্ত সেই জায়গায়ই আছে, এবং সেই জায়গাটা এখন পর্যন্ত কিন্তু কেউ পূরণ করতে পারেনি। কেন পারেনি? দুটো কারণ থাকতে পারে। তা আমরা কি দেখেছি, প্রণব মুখার্জি কংগ্রেসকে এত দিয়েছে, তার এত অবদান কংগ্রেসের প্রতি, কিন্তু সে প্রাপ্তিটা কি তার হয়েছে? কি মনে হয়? আমার মনে হয় হয়নি। কংগ্রেসের থেকে যে ম্যানেজ ক্রাইসিস যেভাবে তিনি করতেন, সেক্ষেত্রে কিন্তু বারবার তোমার প্রণব মুখার্জির নাম কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে উঠে এসছে, কিন্তু পায়নি। একদম। এইখানে আপনাকে একটু আবার ইন্ট্রোডাক্ট করবো, আবার আপনার কাছে পরে আসছি। দাদা, কি বলবেন এই যে আকবর চৌধুরী, যিনি প্রায় দীর্ঘ 6 মাসের উপর ধরে মধ্যপ্রদেশে কাজ করলেন, এখন ভোট মানেই হচ্ছে ইলেকশন গুরু যাকে বলা হয়। পিকে, প্রশান্ত কিশোর থেকে আরম্ভ করে, প্রশান্ত কিশোর ভারতবর্ষের সবচেয়ে আলোচ্য একটা নাম। তো এই আকবর চৌধুরী কেন সফল হলো না, কি মনে করছেন? এই দায় কি আকবর চৌধুরী, না রাহুল গান্ধীর ফেসকে জনগণের কাছে আকবর চৌধুরীরা প্রতিষ্ঠা করাতে পারলেন না? কি বলবেন? বিষয়টা যেটা হচ্ছে, আকবর চৌধুরী কে? আকবর চৌধুরী হচ্ছে দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির একজন ছাত্র নেতা এবং বামপন্থী। হ্যাঁ, সেটা আমি বলবো। গ্রামগঞ্জে একটা কথা আছে যে মাঠে গান করা আর স্টেজে গান করা এটা কিন্তু এক নয়, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। যিনি মাঠে গুনগুন করতে করতে গান গায়, তাকে যদি হঠাৎ স্টেজে তুলে মাইক্রোফোন হাতে দেওয়া যায়, তাহলে তার গা ঘামা শুরু হয়ে যাবে, পা কাঁপা শুরু হয়ে যাবে। আকবর চৌধুরী বামপন্থী ছাত্র নেতা,
তিনি কংগ্রেসের কালচার, কৃষ্টি, তাদের যে আদব কায়দা, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব আদব কায়দা আছে, সেই আদব কায়দাটা তিনি অনুমান করতে পারেননি, অনুধাবন করতে পারেননি, এবং সেই অনুযায়ী তিনি চিকিৎসা করতে পারেননি মধ্যপ্রদেশের মানুষের। ভালো ডাক্তার হলেই যে তার হাতে রোগ সারবে এটা কিন্তু কথা নাই। আকবর চৌধুরীর মানসিকতা হচ্ছে বামপন্থী মানসিকতা। যারা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে রাজনীতি করেছে, যাদবপুরে যারা রাজনীতি করেছে, তারা যে রাজনীতির ময়দানে সফল হয়েছে সব সময়, এটা কিন্তু আমরা দেখিনি। সবাই পিকে হওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রশান্ত কিশোরের আলাদা জিনিস, এটা অস্বীকার করলে হবে না। কারণ ভারতবর্ষে নির্বাচনের কাজ বিভিন্ন রাজ্যে আমিও করেছি। যারা এই ধরনের কাজ করে থাকে তাদেরকে কিন্তু সাধারণত সমাজের মানুষ চেনে না। কারণ সিনেমা জগতে যেমন নায়ককে চেনে, ডাইরেক্টর প্রডিউসারকে চেনে না, ঠিক তেমনি যারা ভোট গুরুর কাজ করে তাদেরকে কিন্তু মানুষ চেনে না। এই আকবর চৌধুরীকে ভ্যানগার্ড প্রথম খুঁজে পেল, এই নামটা কিন্তু কোনো চ্যানেল বলেনি, এটা কিন্তু সঠিক কথা। কিন্তু আকবর চৌধুরীর যে বামপন্থী মানসিকতা, তারা যে নেটওয়ার্কে পার্টি করতে চায়, তারা যে চিন্তা ভাবনায় পার্টি করতে চায়, দেখা যাচ্ছে যে যদি ময়না তদন্ত হয় কিছুদিন পরে দেখবেন, নিশ্চয়ই খবর পাবেন যে রাহুল গান্ধীর সঙ্গে বা গান্ধী পরিবারের সঙ্গে আকবর চৌধুরী হয়তো মানসিকতায় মিল হয়নি। আমি একটা এক্সক্লুসিভ তথ্য দেবো এই মুহূর্তে। দিগ্বিজয় সিং মধ্যপ্রদেশে অত্যন্ত বড় নেতা এবং সিনিয়র নেতা, বিতর্কিত নেতা। সঙ্গে কমলনাথ, তিনিও প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সিনিয়র নেতা। কিন্তু 60টা বিধানসভা, একদম এক্সক্লুসিভ তথ্য আপনাদের দিচ্ছি, মধ্যপ্রদেশের 60টা বিধানসভাতে কমলনাথ যেতেই পারেনি। অর্থাৎ তাহলে দেখা যাবে যে পুরো ইলেকশনটা কিন্তু মধ্যপ্রদেশের যিনি নেতা কমলনাথ, যার নেতৃত্বে ভোট হচ্ছিলেন, মানুষ যাকে চেনে, যিনি মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন, সেই কমলনাথ মধ্যপ্রদেশের 60টি আসনে তিনি নির্বাচনের প্রচার তো দূরে থাক, সামান্যতম তিনি ছুতেই পারেনি দীর্ঘ 3 মাস ধরে। এইটা কি বড় গ্যাপ? অবশ্যই, কারণ কমলনাথের নেতৃত্বে বিগত বিধানসভা নির্বাচনে সরকার তৈরি হয়েছিল। সেই কমলনাথ এবার নির্বাচনে তিনি 60খানা বিধানসভায় যেতে পারছেন না। তার কারণ কি? কারণ দুটো হতে পারে। একটা হচ্ছে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভোটগুরু হিসাবে, আকবর চৌধুরী দলকে হয়তো নিষেধ করেছে যে কমলনাথের ফেসকে কাজে লাগানো যাবে না, এক। 2 নম্বর হচ্ছে গোষ্ঠী কন্দল। কারণ কংগ্রেসের গোষ্ঠী কন্দল সর্বজন বিদিত। সারা ভারতবর্ষের মানুষ জানে যে গোষ্ঠী কন্দলের কারণে কংগ্রেস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ভারতবর্ষে অনেক আঞ্চলিক দল তৈরি হয়েছে। সুতরাং গোষ্ঠী কন্দলের কারণে কমলনাথকে হয়তো পছন্দ করছিল না আরেকটা গোষ্ঠীর মানুষ। বিশেষ করে যেটা বলবো যে মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তার ব্যাপক জনপ্রিয়তা ছিল, কারণ তারা বংশ পরম্পরা রাজনীতি করত। তাকে কংগ্রেস ধরে রাখতে পারল না এই গোষ্ঠী কন্দলের কারণে। এবার নির্বাচনে দেখা যাচ্ছে যে তিনি ময়দানে নামতেই পারছেন না। সুতরাং এটা তো বিশাল নেগেটিভ দিক। আচ্ছা, এইবার আমি আরেকটা জিনিস আপনাদের সামনে, দর্শক বন্ধু আপনাদের সামনে আরেকটা জিনিস ব্রেক করব। একমাত্র উত্তর পূর্বের চ্যানেল এবং সারা ভারতের এই মুহূর্তে প্রথম আমরা ব্রেক করছি যে এই যে মধ্যপ্রদেশ এবং রাজস্থান, 2 রাজ্য যেখানে প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, 3 গান্ধী পরিবারের প্রধান মুখরা প্রচার করেছেন। এবং বিশেষ করে প্রিয়াঙ্কা গান্ধী, যিনি এখনো রাজনীতিতে সেইভাবে সড়গড় হয়ে উঠতে পারেনি, অবশ্যই গান্ধী পরিবারের মেয়ে বলে বা গান্ধী পরিবারের কন্যা বলে তিনি সমাদৃত মানুষের কাছে, বা তার ফেসটা ওয়েল নোন। কিন্তু এই প্রিয়াঙ্কা গান্ধীকে কে সবসময় গাইড করত? আসুন সেই তথ্য একবার আপনাদের কাছে দেখাই যে প্রিয়াঙ্কা গান্ধীকে রাজনৈতিকভাবে কে গাইড করত। তার নাম হচ্ছে সন্দীপ সিং। এই খবর সারা ভারতবর্ষের সব থেকে আমরা আগে ব্রেক করছি। তার নাম হচ্ছে সন্দীপ সিং, যিনি মধ্যপ্রদেশ এবং রাজস্থান নিয়ে প্রত্যেক দিন সব তথ্য প্রিয়াঙ্কা গান্ধীকে পাঠাতেন এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আপডেট করতেন। তার যে সংস্থা, সেই সংস্থার নাম হচ্ছে ব্ল্যাক ফ্লাগ বলে একটি সংস্থা। আমি এইখানে একটু ছোট্ট
ছোট্ট বলতে পারি যে এখানে একটু ভুল হতে পারে, কারণ যারা তথ্যটা দিয়েছে আমাদের কাছে হয়তো সেই তথ্যটা একটা স্পেলিং ভুল ছিল, তার জন্য আমি এখানে একটু আপনাদের বলে রাখছি। ব্ল্যাক ফ্লেজ নামে একটি সংস্থা, এই সংস্থার কর্ণধার হচ্ছে সন্দীপ সিং, যার প্রায় 2000 ছেলে কাজ করতেন এই গোবলয়ে এবং প্রত্যেক দিন প্রিয়াঙ্কা গান্ধীকে আপডেট দিতেন। এবং মধ্যপ্রদেশ থেকে রাজস্থানের কোনো নেতা যদি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কথা বলতে হয় এবং গোবলয়ের নেতারা যদি প্রিয়াঙ্কা গান্ধীদের সঙ্গে কথা বলতে হয়, তাহলে কিন্তু এই সন্দীপ সিং এর কাছেই সবার আগে যেতে হয়, যেই জায়গাটা দলের সিনিয়র কোনো নেতা ভালো চোখে দেখছে না। এইবার আমি আপনাদের বলতে পারি যে এই সন্দীপ সিং তার কি পরিচয়। এই সন্দীপ সিং নিজেও জেএনইউর স্টুডেন্ট এবং বামপন্থী মানসিকতার স্টুডেন্ট, যদিও তিনি কোনোদিনও জেএনইউতে সেইভাবে ছাত্র রাজনীতিতে ইলেকশনে দাঁড়ায়নি। আপনারা তাহলে বুঝতে পারছেন এই মধ্যপ্রদেশে কারা ভোটের দায়িত্ব ছিল, কিভাবে ভোট পরিচালনা করেছিল। আমি বলছি দেবুদা, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তারা জননেতা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার মনে অন্তত। কিন্তু এই রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের সঙ্গে দেখা করতে গেলে, ইলেকশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতে গেলে সন্দীপ সিং এর মতো নবাগত ছাত্র নেতাদের তারা ভোটের দায়িত্বে বলে একটা সংস্থা কোম্পানি খুলেছে পিকের মতো, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই বিষয়টা রাজনীতিতে কতটা ঠিক? দেখো, কংগ্রেসে এই অ্যাসকট রাজনীতি এটা আজকের নয়, এটা বহু পুরনো। যারা খুব পছন্দের লোক তারা ওই নেতা নেত্রীকে কর্ডন করে রাখবে, তাদের টপকে যেতে হবে, এই জিনিসগুলো কিন্তু আগাগোড়া রয়েছে কংগ্রেসে। এবং মধ্যপ্রদেশেও তুমি যেটা বললে সেটাই প্রতিফলিত হয়েছে। আর এই যদি থাকে কংগ্রেসের এই পরিস্থিতি যদি থাকে, তাহলে কংগ্রেস এই যে সেমিফাইনালে যা হয়েছে তা ফাইনালেও কিন্তু ঠিক তাই হবে। এবং এটা হতে চলেছে, তার জন্য কিন্তু বিজেপি যারা বর্তমানে শাসক দল হিসেবে রয়েছে তারা কিন্তু যথেষ্ট খুশি এবং তারা কিন্তু হাততালি দিয়ে বিষয়টিকে উপভোগ করছে। এভাবে হয় না। যারা গ্রাসরুট লেভেলে কাজ করবে, সব সময় নিজেরা মাঠে নেমে কাজ করবে, তাদের একজন নবাগতর মাধ্যমে তাদের নেতা নেত্রীর কাছে পৌঁছতে হবে, এটা হয় না। তারপর কংগ্রেসকে বলা হয় তোমার পূর্ণ গণতান্ত্রিক একটি দল। হ্যাঁ, তো এক্ষেত্রে যদি এইখানে গণতন্ত্রের বিষয়টি যদি এখানে বাধাপ্রাপ্ত হয়, তাহলে তার নীতিগত আদর্শ বাধ্যবাধকতাটা কোথায় থাকলো? এবার আর একটা জিনিস আমি এই মুহূর্তে আপনাদের কাছে ব্রেক করব, যে এই সন্দীপ সিং এর আরো পরিচয় রয়েছে। সব তথ্য তো আগে দিয়ে দিতে পারি না, তাহলে এই অনুষ্ঠানটা আপনারাই বা দেখবেন কেন। সন্দীপ সিং যিনি দিল্লিতে ডক্টর মনমোহন সিংকে কালো পতাকা দেখিয়েছিলেন, আপনাদের যদি স্মৃতিটা একটু, যারা বয়স্ক মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন বা রাজনীতি নিয়ে কালচার করেন, তাহলে দেখতে পারবেন দিল্লি লন্ডনে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢুকছিলেন, এই সন্দীপ সিং সবার আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ডক্টর মনমোহন সিং অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। ভারতবর্ষে এরকম পণ্ডিত প্রধানমন্ত্রী ভারতবর্ষ কিন্তু চায়, ভারতবর্ষের মানুষ চায়। এই সন্দীপ সিং প্রথম মনমোহন সিংকে কালো পতাকা দেখানোর মতো সাহস দেখিয়েছিলেন। তাহলে কোথাও কি কংগ্রেস একটা আজকে আদর্শের থেকে একটু বেরোচ্ছে? দেখো, আমার সেই কথাটায় আবার যেতে হয়। আমি যে কথাটা বলছিলাম এই প্রণব মুখার্জি সম্পর্কে, একজন ক্রাইসিস ম্যানেজার হিসেবে যার তুলনা হয় না। তো তাহলে কি এমন দিন চলে এসছে কংগ্রেসের, যারা বিরোধিতা করতো একসময় নেতৃত্বের, তাদের মাধ্যমে কংগ্রেসকে মানুষের সামনে যেতে হবে? তাহলে আবার আমি ঘুরে ফিরে আবারও সেই আরেকটা জায়গায় যাচ্ছি, যে তাহলে কি এমন কোন লোক আসতে চাইছেন না প্রণব মুখার্জির রাজনৈতিক, প্রণব মুখার্জির পর প্রণব মুখার্জির যে রাজনৈতিক পরিণতি হয়েছে, সেই আশঙ্কায় কি অন্য কেউ এমন দূরদর্শী, তারা কি কেউ সামনের সারিতে আসতে চাইছেন না? তারা কি বর্জন করছেন কংগ্রেসকে? এই কারণে কি আজকে এই মধ্যপ্রদেশের এই ফলাফল? একেবারে। এবার আমি আসবো হচ্ছে ছত্তিশগড়। যে ছত্তিশগড়ে কিন্তু কংগ্রেস খুব খারাপ চালায়নি, এবং আমরা দেখেছি দিগ্বিজয় সিং সহ কমলনাথ কিভাবে রাজ্যসভার একটা আসনের জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে টেনে নামিয়েছিলেন।
তার ফলটা কিন্তু কংগ্রেসকেই ভুগতে হয়েছিল এবং তার দায়টাও নিতে হয়েছিল রাহুল গান্ধীকে। এই দুই বয়োজ্যেষ্ঠ নেতাকে রাখতে গিয়ে একটা ইয়াং এনার্জেটিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাকে কংগ্রেসকে হারাতে হয়েছিল। এইবার আমি আসবো যেটা বলছি শহীদুল দাপ্তারকে, ছত্তিশগড়ে কেন? ছত্তিশগড় এমন একটা রাজ্য বিগত 4 বছর ধরে সেইভাবে কংগ্রেসকে কিন্তু যেভাবে চালিয়েছিলেন, কংগ্রেস চলেছিল বা সরকার চলেছিল, কোনো বড় কিন্তু স্ক্যাম কিন্তু সামনে আসেনি। একদম মহাদেব অ্যাপ কেলেঙ্কারিটা একদম নির্বাচন ডিক্লিয়ার হওয়ার কয়েকদিন আগে। সেই জায়গাতে দাঁড়িয়ে ছত্তিশগড়ের কেস ছিল, ছত্তিশগড়েরও ছিল। এবার আমি সবার আগে দেখে নেব ছত্তিশগড়ের নির্বাচনে কংগ্রেসের ভোট গুরু বা ভোট ম্যানেজার কে ছিল। আসুন দেখে নিই ছত্তিশগড়ে কংগ্রেসের কে ছিল। ছত্তিশগড়ে কংগ্রেসের যিনি দায়িত্বে ছিলেন তার নাম হচ্ছে সুনীল কালুহুলু। তার নাম হচ্ছে সুনীল কালুহুলু। এবং এই সুনীল কালুহুলুকে, তিনিও জেএনইউর বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং সেখান থেকে তার রাজনীতিতে হাতে খড়ি। কংগ্রেসের ভিতরের খবর, এই সুনীল কালুহুলু কিন্তু কর্ণাটক বিধানসভার নির্বাচনে কংগ্রেসের হয়ে থিঙ্ক ট্যাঙ্কের কাজটা করে এসেছিলেন বা ভোট ম্যানেজারের কাজটা করে এসেছিলেন। তাহলে সুনীল কালুহুলুর একটা নিজস্ব ব্যক্তিগত করিশ্মা রয়েছে, কারণ তিনি কিন্তু কংগ্রেসকে কর্ণাটকটা পাইয়ে দিয়েছিল। তাহলে মধ্যপ্রদেশে কেন ফ্লপ? কি মনে হয় দাদা আপনার, শহীদুল দাস? অ্যাকচুয়ালি দেখুন, এই যে সুনীল কালুহুলু বলেই, এক সেকেন্ড একটা জিনিস আপনাদের বলবো যে সুনীল কালহুলুর যে সংস্থা তার নাম হচ্ছে ইনক্লুসিভ মাইন্ড। সুনীল কালহুলুর যে সংস্থা তার নাম হচ্ছে ইনক্লুসিভ মাইন্ড। এই ইনক্লুসিভ মাইন্ড প্রায় 1000 ছেলে ছত্তিশগড়ের মতো রাজ্যে কাজ করেছে। কেন ছত্তিশগড় খুব ইম্পর্টেন্ট? দান্তেওয়াড়া নিশ্চয়ই নাম শুনেছেন, মাওবাদী কার্যকলাপের জন্য বিখ্যাত, যেখানে প্রত্যেক দিন কোনো না কোনো সিআরপিএফ এর যে কোবরা বাহিনী জওয়ান তারা আইডি বিস্ফোরণে আহত বা নিহত হয়। সেই জায়গাতে সুনীল কালুহুলুর নেতৃত্বে কংগ্রেসের যারা থিঙ্ক ট্যাঙ্ক বা ভোট ম্যানেজার তারা প্রত্যেক দিন কাজ করেছেন, অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। সেই কাজে কেন হারলো কি মনে হয়? বিষয়টা যেটা হচ্ছে যে ছাত্র যদি পড়াশুনো না করে, ভালো প্রাইভেট মাস্টার দিলেই যে ফার্স্ট হবে সেটা কিন্তু কখনোই নয়। কংগ্রেসের পড়াশুনোর অভাব, কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। সব দলই গোষ্ঠী, কংগ্রেস, বিজেপিতে কি গোষ্ঠীদ্বন্দ্ব নেই? আছে। বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব যেমন আছে, বিজেপিতে ম্যানেজ করার লোক আছে। যেটা দাদা বললেন, কংগ্রেসে ম্যানেজ করার লোক নেই। একটা ফ্যামিলিতে 4-5 ভাই থাকলে ঝামেলা হতেই পারে, সেটা বিজেপিতেও হয়, কংগ্রেসেও হয়। কংগ্রেসে ম্যানেজ করা লোক নেই। বিজেপির যেটা পজিটিভ দিক হচ্ছে, তারা দেশে সরকার চালাচ্ছে, তাদের একটা হুইপ আছে। কিন্তু যারা হেরে থাকে দেশ জুড়ে, তাদের হুইপটা সবসময় মানে না। বিশেষ করে গান্ধী পরিবারের প্রতি মানুষের যা আস্থা বিগত দিন ছিল, আমরা ইদানিং লক্ষ্য করছি গান্ধী পরিবারের প্রতি আস্থা নেই। যদি গান্ধী পরিবারের প্রতি আস্থা থাকতো তাহলে আমরা যেটা দেখছি যে রাহুল গান্ধীকে মানুষ পছন্দ করছে না। কেন বলছি পছন্দ করছে না? যদি পছন্দ করত তাহলে মোদির সঙ্গে সমানে সমানে টক্কর দিত। যে কারণে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে নামানো হলো। কেন নামানো হলো? কারণ ইন্দিরা গান্ধীর ছায়া দেখাতে চেয়েছিল ভারতবর্ষের মানুষকে। কিন্তু ইন্দিরা গান্ধীর যে দূরদর্শিতা ছিল, প্রিয়াঙ্কার মধ্যে সেই দূরদর্শিতা নেই। তারপরে রাজনীতি করতে গেলে, ময়দানে নামতে গেলে ভয়ের চাই, হুইপ চাই, সেই আগ্রাসী মনোভাব চাই, যেটা বিশেষ করে আঞ্চলিক দল হলো মমতা ব্যানার্জির মধ্যে আমরা দেখেছি আগ্রাসী মনোভাব। সেটা কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে নেই। তিনি একজন ভদ্র মহিলা, ভদ্র মানসিকতার পরিচয় দিয়ে শুধুমাত্র কংগ্রেসের আদর্শটাকে মানুষের বোঝানোর চেষ্টা করছেন। মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় লেভেলে যে আন্দোলন করতে হবে, রাজ্য ধরে ধরে যে আন্দোলন করতে হবে, সেই জায়গায় গান্ধী পরিবার ব্যর্থ, কংগ্রেস ব্যর্থ। যে কারণে যত ভালো প্রাইভেট মাস্টারই দিক না কেন, যত ভালো ভোট গুরুই দিক না কেন, সেই জায়গায় কিছুতেই কিছু কাজ হচ্ছে না। এবার
বলছিলেন যে আপনি সব জায়গায় তো কাজ হবে না, সেটা তো স্বাভাবিক। এবার যদি আমরা একটা ওভারঅল এখান থেকে আলোচনায় আসি, সেই আলোচনাতে তাহলে কি রাহুল গান্ধী এই যে নির্বাচনে পরাজয়, সেই নির্বাচনে পরাজয় মানেই হচ্ছে রাহুল গান্ধীকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠবে। এবং এটা কিন্তু বিজেপি এখন লাগাতারভাবে রাহুল গান্ধী ব্যর্থ, রাহুল গান্ধীর মুখ ব্যর্থ, এবং এই নির্বাচনটাকে হারের কারণ হিসাবে রাহুল গান্ধীকে একেবারে প্রথম মাথায় রেখে, প্রিয়াঙ্কা গান্ধীকে মাথায় রেখে বিজেপি নেতারা প্রচার করবে। কিন্তু এখান থেকে বেরোতে গেলে কংগ্রেসের যেটা করা উচিত, কংগ্রেস কি সেটা করে, আদেও করে? এই বিষয়টা নিয়ে এবার আপনাদের আমি একটা বড় খবর দিচ্ছি বা আপডেট দিচ্ছি। জয় এবং পরাজয় রাজনীতিতে অঙ্গ, খেলাতেও অঙ্গ। এবং রাজনীতিতে একটা সময় আমার মনে আছে, আমি পড়াশোনা করে এটা জানতে পেরেছিলাম, যে অটল বিহারী বাজপেয়ী প্রথম তার নির্বাচনে পরাজয়ের পর লালকৃষ্ণ আদবানিকে নিয়ে রাতের বেলা সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমা দেখার পর লালকৃষ্ণ আদবানি কি তখন যখন বাড়ি যাবে, তারা গঙ্গার ধারে বসেছিলেন সারা রাত। সকাল যখন হয় তখন প্রয়াত প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানিকে বলেছিলেন চলুন আমরা স্নান করে নিই। স্নান করলেন এবং সেদিন একটা বড় কথা তিনি বললেন, নতুন সূর্য, নতুন দিন, নতুন ভাবে আমাদের চলতে হবে। এই যে অটল বিহারী বাজপেয়ীর মতো তাত্ত্বিক নেতা, সেটা কি রাহুল গান্ধী বা রাহুল গান্ধী পরিবারের বা কংগ্রেসের এই রকম যে মতাদর্শগত এই প্রজন্মে কেউ কি আছে? সবার আগে আমি যে খবরটা আপনাদের ব্রেক করব, যে রাহুল গান্ধী তিনি অত্যন্ত সৎ, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন এই প্রজন্মের নেতা। কিন্তু এই নির্বাচনে পরাজয়ের পর রাহুল গান্ধী শুধুমাত্র তার এক্স স্যান্ডেলে কংগ্রেস কর্মীদের জন্য একটা বার্তা দিয়েছেন, যে কি সেই বার্তা? মতাদর্শগত লড়াই আমাদের চলবে। সেটা আপনি না বললেও কংগ্রেস কর্মীরা, যারা নিচু তলার কর্মীরা, তারা কিন্তু চালায়। কিন্তু রাহুল গান্ধীকে নিয়ে এই মুহূর্তে যে খবরটা আমরা ব্রেক করছি, সেটা হচ্ছে আগামী 9ই ডিসেম্বর রাহুল গান্ধী যেটা করেন নির্বাচনে পরাজয়ের পর, তিনি বিদেশ সফরে চলে যান। এই বছরও দেখছি তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী, আমার কাছে যে এআইসিসি সূত্রে যে খবর রয়েছে, সেই খবর অনুযায়ী সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আগামী 9ই ডিসেম্বর ফের বিদেশ সফরে বেরোচ্ছেন রাহুল গান্ধী। তিনি কোথায় যাচ্ছেন? তিনি ভিয়েতনাম যাচ্ছেন, ইন্দোনেশিয়ার বালিতে যাচ্ছেন এবং মালয়েশিয়াতে যাচ্ছেন, সম্ভবত আরো একটা দেশে যাচ্ছেন। হয়তো আরো 10-12 দিন তিনি থাকবেন না। কি বলবেন দাদা? নির্বাচনে পরাজয়, এই সময় তো তার কর্মীদের সামনে বুক চিতিয়ে তার নেতৃত্ব দেওয়ার কথা। প্রত্যেকটা নির্বাচনে রাহুল গান্ধী পরাজয় হলেই আমরা দেখেছি তিনি বিদেশে চলে যান, কখনো চিকিৎসা করাতে, কখনো তার প্রাইভেট কাজে। এবার কি কাজে যাচ্ছেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, হয়তো তার রাজনৈতিক কাজও থাকতে পারে। আমি সেই বিষয়ে তার সমালোচনা করতে চাই না, কিন্তু এই সময় বিদেশে কেন? তবে সন্ন্যাস নয়, উনি একটু বিশ্রামে যাচ্ছেন। দেখুন, সজল বাবু যা বললেন অত্যন্ত বাস্তব, যে ওই প্রাইভেট টিউটর রাখলে কিন্তু পাস করা যায় না, পড়াশোনা করতে হয়। তো হঠাৎ করে যদি পড়াশোনা শুরু করে দিই তাহলে হবে না, সারা বছর পড়তে হবে। এবং যে কথাটা তুমি বললে, আবার 9 ডিসেম্বর উনি বিদেশ পাড়ি দিচ্ছেন রাহুল গান্ধী, ভুল করছেন। এখন সময় নেই, সম্ভবত লোকসভা নির্বাচন এগিয়ে আনা হচ্ছে, মার্চে হতে পারে। তো এই যে খুব কম সময়, এর মধ্যে যদি এই মূল যিনি হোতা কান্ডারি, কংগ্রেসের কান্ডারি, এই কান্ডারি যদি দেশে না থাকেন, তাহলে কর্মী যারা আছেন, অন্যান্য দ্বিতীয় সারির নেতৃত্ব যারা আছেন, তারা কাদের ভরসায় কাজ করবেন, কার ভরসায় কাজ করবেন? এটা মোটেও একজন নেতার কাছে আশাপ্রদ নয়, আশানুরূপ নয়। সুতরাং এই যে ট্রেন্ড তার, এই যে তার গতি প্রকৃতি চলার, কোনো একটা ইলেকশনের পর হারা জেতা যাই হোক, বিদেশে পাড়ি দেওয়া বারবার আমরা দেখেছি, নতুন নয়। তো এটা কিন্তু পাল্টাতে হবে। আর বিশেষ করে এবার এই লোকসভা নির্বাচনের আগে এই 9 তারিখ যদি উনি চলে যান, তাহলে কিন্তু এই 2024 লোকসভা নির্বাচনে এর একটা বিরূপ প্রভাব পড়তে বাধ্য। আচ্ছা, এবার আমি আসবো রাজস্থান।
রাজস্থানে কংগ্রেসের পরাজয়, কিন্তু রাজস্থানে তাও কংগ্রেস একটা সম্মানজনক কিছুটা ফল করেছে। দেবুদা, এই রাজস্থানে যে কংগ্রেস বা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ, তার নাম হচ্ছে অর্চনা শর্মা, যিনি জয়পুরের বাসিন্দা। ডক্টর অর্চনা শর্মা, পিএইচডি করা সম্ভবত আমি ব্যবহার করলাম, যেহেতু তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। এই অর্চনা শর্মা হচ্ছে বিগত 6 মাস ধরে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে রাজস্থানের সব জায়গাতে সবকিছুর বিষয়ে তিনি বোঝাতেন। অর্চনা শর্মা, তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পরাজিত হয়েছেন, এবং একবার নয়, এই অর্চনা শর্মা বহুবার পরাজিত হয়েছেন রাজস্থানের মাটিতে। সেই অর্চনা শর্মাকে রাহুল গান্ধী এবং গান্ধী পরিবার তারা গুরুত্ব দিচ্ছে। তার মানে বুঝুন, দেখো বারবার একটা কথাই বলতে হয় যে পড়াশোনাটা করতে হবে, সে সঠিক লোকের হাতে দায়িত্বটা দিতে হবে। এক সেকেন্ডে আমি আসবো, এক সেকেন্ড। সচিন পাইলট রাজস্থানের অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তির ইয়াং নেতা, যুব নেতা। সেই সচিন পাইলটকে অশোক গেহলট প্রত্যেক দিন রাজনৈতিকভাবে ডিস্টার্ব করতো, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু রাহুল গান্ধী নিজে কি একবার সচিন পাইলটকে অন্তত 6 মাস ধরে তার ক্লাস করাতে পারতেন না, যে যদি হারি আমাদের দলটাই হারিয়ে যেতে পারে? তাহলে কি কোথাও একটা রাহুল গান্ধীর যে ম্যানেজমেন্ট, অক্সফোর্ডে পড়াশোনা করা একজন মানুষ, তার যে ম্যানেজমেন্ট, সে ম্যানেজমেন্ট কি পুরোটাই ব্যর্থ? অর্থাৎ রাহুল গান্ধী কি ম্যানেজমেন্ট করতেই ব্যর্থ দলীয় নেতাদের? কি বলবেন শহীদুল দা? 100%। আপনারা কিভাবে ভাবছেন আমি জানি না, তবে আমার যেটা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে হয় যে গত নির্বাচনে সচিন পাইলটকে স্বপ্ন দেখানো হয়েছিল গান্ধী পরিবারের থেকে যে তুমি রাজস্থানের জন্য খাটো, পরিশ্রম করো, যদি আমরা ক্ষমতায় আসতে পারি তোমাকে মুখ্যমন্ত্রী করা হবে। কিন্তু রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের যারা হাইকমান্ড আছে সবারই মতামত নিয়ে করেছে কিনা বলতে পারবো না। সচিন পাইলটকে সাইড করে দিয়ে সেই বৃদ্ধ একজন মানুষ অশোক গেহলট তাকে আবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো। স্বাভাবিকভাবে যেটা হলো যে রাজস্থানের যুব সমাজ ছিল, তারা সচিন পাইলটকে আইকন বলে মনে করত, তারা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বুঝেছে যে এবারেও যদি ভোট দেই তাহলে সেই কাকে যে আবার মুখ্যমন্ত্রী করবে তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং দরকার নেই। বিজেপির একটা নীতি আছে, বিজেপি কেন্দ্রীয়ভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সুতরাং তাদেরকেই ভোট দিয়ে যেতে। সেটা তো দাদা দেখুন, পাশাপাশি হ্যাঁ বলুন। আজকে জয় পাচ্ছে বলে আপনারা হয়তো সবাই বলছেন, কিন্তু জয় যেদিন না পাবে তখন কিন্তু এটাকেই কিন্তু আপনারা সমালোচনা। দেখুন, যেতে গহি সিকান্দার, যখন জয় পাবে সেটা জয়ই পাবে এবং সেটা নিয়েই মানুষ আলোচনা করবে। যখন কংগ্রেস পাবে তখন দেখা যাবে। আমি একটা কথা বলছি এ ব্যাপারে। ধরুন ভারতীয় ক্রিকেট দলের কথা, হ্যাঁ, আমি কোনো প্লেয়ারের নাম বলছি না, সে খুব ভালো খেলছে, সে 100 করলো, সে 150 করলো, 200 করলো, কিন্তু দলটা হারলো, তাতে আমাদের কি? আমাদের দেশ হারলো। আর যারা কংগ্রেস সমর্থক কর্মী, তাদের কথা ধরুন, এই বর্তমান পরিস্থিতিতে যারা এখনো কংগ্রেস, আজকে প্রায় 10 বছর নেই, আজকে যারা এখনো কংগ্রেসটা করছে তাদের কথা ভাবুন। কংগ্রেস, আপনি বলছিলেন যে রাজস্থানে কংগ্রেস ফলাফলটা হেরেছে মোটামুটি, কিন্তু ফলটা ভালো করেছে, কোনো লাভ নেই। উনি দাদা যা বললেন যে ক্ষমতায় আসতে হবে, প্রশাসনিক ক্ষমতায় আসতে হবে, তাহলে যারা কর্মী সাধারণ থাকবে তারা অক্সিজেন পাবে। একেবারেই। এইবার শহীদুলদার কাছে আসবো। শহীদুলদা, তাহলে এখন রাহুল গান্ধীর কি করা উচিত, বা দলটাকে তো বাঁচাতে হবে, আর কতদিন? রাহুল গান্ধীর যেটা করা উচিত, ওকে বিজেপিকে ফলো করা উচিত। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বিজেপিকে ফলো করবে কেন? সে করে কংগ্রেস, সে কংগ্রেসের নেতৃত্ব, গান্ধী পরিবারের সন্তান, তাদের পরিবারের লোক একাধিক প্রধানমন্ত্রী হয়েছে, সে কেন বিজেপিকে ফলো করবে? বিজেপিকে ফলো করতে হবে এই কারণে, দেখুন আমার যে চরম শত্রু সে কোথায় সফল তাকে কিন্তু আমার ফলো করতে হবে। তাহলে চরম শত্রু কোথায় সফল সেটা যদি আমি ফলো না করি, সেটা নিয়ে আমি যদি ক্যালকুলেশন না করি, তাহলে পাল্টা তার সঙ্গে আমি কষে উঠতে পারবো না।
দাদা বারবার বলছিলেন ক্রাইসিস ম্যানেজার, প্রণব মুখার্জির ক্রাইসিস, আহমেদ প্যাটেলের ক্রাইসিস কংগ্রেস এখনো ভোগ করছে। যে কাজটা বিজেপি করেছে বারবার, আমরা যেটা দেখেছি একাধিক রাজ্যে বিজেপির মনে হয়েছে যে এই নেতা কংগ্রেস করে, কিন্তু কংগ্রেস দলে তার ক্ষোভ আছে, বনিমনা হচ্ছে না, এই গোয়েন্দাগিরি করে তাদের ভিতরে ফাটল ধরিয়ে তাদেরকে দলে নিয়ে বড় বড় মুখ্যমন্ত্রীর মতো দায়িত্ব পদ দিচ্ছে। আপনি আসামে দেখুন না, হেমন্ত বিশ্ব শর্মা বড় মাপের নেতা ছিল, কিন্তু যখন বিজেপি দেখতে পেল বা বুঝতে পারলো যে ওর সঙ্গে কংগ্রেসের ফাটল ধরেছে, তাকে দায়িত্ব দিয়ে দিল। এরকম একাধিক রাজ্যে আছে, কিন্তু সেটা রাহুল গান্ধী করছে না। রাহুল গান্ধী যে ভাঙবে, নেতৃত্ব ভাঙবে, ভোট ভাঙবে, সেই দক্ষতার অভাব আছে। সেই দক্ষতা যতদিন অর্জন না করতে পারবে, শুধুমাত্র ভারত জোড়ো যাত্রা করে ভোট হবে না। কারণ ভোট হবে, ভোটের পরে প্রত্যেকটা রাজ্যে হিংসা হয়। সেখানকার যারা হেরে যাবে, কর্মীরা আক্রান্ত হবে, ঘর ছাড়া হবে, রাহুল গান্ধী বিদেশে বেড়াতে যাবে, এইটা দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে, মানুষ তাদের প্রতি আস্থা হারাবে। তার বোঝা উচিত যে 3 মাস পরেই লোকসভা নির্বাচন, যখন তখন যে কোনো দল প্রার্থী ঘোষণা করে দিয়ে দেয়াল লেখন শুরু করবে। সেখানে রাহুল গান্ধী আছে বিদেশে বেড়াতে। বেড়াতে মানুষ আমি কি কি করবে? জানি না, বেড়াতে আমি কি সেটা জানা হ্যাঁ। আমার নেই, বিদেশ সফরে হ্যাঁ, যাচ্ছে। বিদেশ সফরে। তো বিদেশ সফরে যদি যায়, প্রত্যেকবার হারবে আর উনি বিদেশ সফরে যাবে, মানুষের কি হতে পারে? আর ফেস ভ্যালু যেটা বলছেন, এখনো মোদির সঙ্গে যে টেক্কা দেবে, সেই ফেস ভ্যালু রাহুল গান্ধী তৈরি করতে পারেনি। আর একটা কথা আপনারা ধরছেন না, সেটা হচ্ছে এই বিধানসভা নির্বাচন ছিল সেমিফাইনাল। 2024 সালে ভারতবর্ষ কারা শাসন করবে তার সেমিফাইনাল ছিল 2023 সালের এই উপনির্বাচন। সেখানে পরিষ্কার ভারতবর্ষের মানুষ বার্তা দিতে চেয়েছে যে ইন্ডিয়া নামক যে জোটটা হচ্ছে, এই জোটটা ভারতবর্ষকে সঠিক শাসন দিতে পারবে না। কারণ বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত মানুষ, দুর্নীতিগ্রস্ত নেতা, তারা এই জোটে সামিল হয়েছে এবং কারোর বিশ্বাসযোগ্যতা নেই। সেটা তো যে কারণে আপনার একটা মানুষ point। এখানে বিধানসভা নির্বাচনে আমার মনে হয় হারিয়ে গেছে। সেটা হয়তো আপনার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একটা মত, কিন্তু আমি যে প্রশ্নটায় আসবো, আপনারা সবাই মোদি, আমরা আপনি না, সারা দেশের মানুষ মোদি 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 করছেন। মোদি কি সব জায়গায় সফল নাকি? কে বলেছে মোদির মুখ? আপনি রাহুল গান্ধীর কথা বলছেন, রাহুল গান্ধী ব্যর্থ, তো মোদিও তো ব্যর্থ, প্রচুর ব্যর্থতা আছে। কর্ণাটক নির্বাচনে তিনি ব্যর্থ। কর্ণাটক নির্বাচনে ইয়েদুরাপ্পাকে সাইড করে মোদির মুখকে প্রতিষ্ঠা করতে গেছে, মানুষ মেনে নেয়নি, পরাজিত হয়েছে। আপনি স্ট্যালিনের রাজ্যে ধরুন, স্ট্যালিনের রাজ্যে মোদি মুখ ব্যর্থ। আপনি ধরুন তেলেঙ্গানাতে মোদি মুখ ব্যর্থ। আপনি ধরুন আপনার হচ্ছে অন্ধ্রপ্রদেশে মোদি মুখ ব্যর্থ। আপনি ধরুন উড়িষ্যাতে মোদি মুখ ব্যর্থ। প্রচুর রাজ্যে মোদি মুখ ব্যর্থ। তাহলে সেই জায়গাতে ব্যাপারটা হচ্ছে যেটা বিজেপি একটা টিম ওয়ার্ক করছে, বিজেপি একটা টিম ওয়ার্ক করছে, টোটাল টিম মিলে বিজেপি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জেতাচ্ছে। কংগ্রেসের টিম ওয়ার্কের অভাব আছে। রাহুল গান্ধী যদি ব্যর্থ হয়, প্রিয়াঙ্কা গান্ধীকে নামাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধী যেখানে পাচ্ছে না, সোনিয়া গান্ধী এসে হাল ধরছে, অর্থাৎ সেই গান্ধী পরিবার ঘুরে ফিরে আসছে। বিজেপির যেটা আরেকটা দিক হচ্ছে, বিজেপি যেখানে ক্রাইসিস হয়, সারা বছর ধরে আরএসএস কাজ করে, রাজ্য ধরে ধরে কাজ করে। আরএসএস পিছন থেকে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বিভিন্ন যে সমস্ত সংগঠনগুলো আছে, পিছন থেকে তাদেরকে ব্যাকিং দেয়। কোথায় কি দুর্বলতা আছে সেগুলো দেখে দেয়। কংগ্রেসের কোথায় আছে? কংগ্রেসের নেই। এই জায়গায় কংগ্রেসের ব্যাপক দুর্বলতা। যেখানে বিজেপি হচ্ছে, সেখানে সেই রাজ্যের যে সমস্ত আঞ্চলিক নেতা আছে, প্রেসিডেন্ট আছে, তাদের গাড়ে দায় চাপিয়ে দিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছে পদ থেকে। অর্থাৎ মোদির ওপরে যে দায়টা বর্তানো উচিত, সেটা সেই রাজ্যের নেতাদের ওপর বর্তে দিয়ে মোদি কিন্তু ফ্রেশ হয়ে থাকছে। কিন্তু কংগ্রেসে সেটা হচ্ছে না। মোদি ফ্রেশ হচ্ছে কেন? কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নয়, রাহুল গান্ধী একজন বিরোধী দলের নেতা, সে সেই কাজটা করতে পারছে না। এই জায়গায় কংগ্রেসের দুর্বলতা। দ্বিতীয়ত, এই মুহূর্তে যে আরো একটা খবর দেব, সেই খবর হচ্ছে বিজেপি কিন্তু এই 3 রাজ্যের যে ভোট, সেই ভোটে জিতে কিন্তু স্বস্তিতে নেই। আমরা বলেছিলাম প্রথমেই এমন কিছু তথ্য নিয়ে আজকে আমাদের এই আলোচনা করব, যে আলোচনা এখনো পর্যন্ত ভারতবর্ষের কোনো চ্যানেল আপনাদের সামনে পরিবেশন করেনি। কি সেই তথ্য? আবারও ঘুরে ফিরে আসি রাজস্থান। রাজস্থানে যে খবরটা আমার কাছে রয়েছে, সেই খবর অনুযায়ী
বিজেপি কিন্তু তার মুখ্যমন্ত্রী পদ ঠিক করতে পারছে না, বাঁচতে পারছে না। কখনো বালকনাথ নাম শোনা যাচ্ছে, কখনো আরো দু তিনজনের নাম শোনা যাচ্ছে। কিন্তু গতকাল রাতে বিজেপির কেন্দ্রীয় নেতারা দিল্লিতে নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। সেই বৈঠকের কারা কারা ছিলেন তাদের নাম এই মুহূর্তে আমার কাছে প্রকাশ করা সম্ভব নয়। তবে বসুন্ধরা রাজে, যিনি রাজস্থানের অন্যতম মুখ, তাকে মুখ্যমন্ত্রী করা হবে না বলে তিনি যখন টের পেয়েছেন, তিনি কিন্তু দিল্লির বিজেপি নেতাদের কাছে পরিষ্কার বার্তা দিয়েছেন, একদম কোট করে বলছি, পরিষ্কার বার্তা দিয়েছেন, আমার কাছে 30 থেকে 35 জন বিধায়ক রয়েছে এবং তিনি রাজস্থানেরই বসে আছেন, জয়পুরে, দ্য পিঙ্ক সিটিতে বসে রয়েছে। এবং আমি আপনাকে বলি, ছত্তিশগড়ে রমন সিং না ডক্টর রমন সিং না রেণুকা সিং? রেণুকা সিং মূলত একজন বাঙালি রাজনীতিবিদ, বিজেপির ওজিএস তিনি ছিলেন। তার নাম হচ্ছে প্রাক্তন, অবশ্যই বিধান কর, তার হাত দিয়ে রাজনীতিতে আসা। এবং এই যে ভোট যখন শুরু হয়, আমার কাছে যে তথ্য আছে, বিধান কর নিজে একবার ওই রাজ্যে গিয়েছিলেন, সবটা ম্যানেজ করে এসেছিলেন পিছন থেকে। বিধান করের মস্তিষ্কেই রেণুকা সিং জিতেছে, না হলে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে রেণুকা সিং পরাজিত হতেন। এবং অন্তত 13 থেকে 14 দিন যে আদিবাসী এলাকা, সেখানে বিধান কর পশ্চিমবঙ্গ থেকে একটা টিম নিয়ে কাজ করে এসেছেন। একদম এক্সক্লুসিভ তথ্য আপনাদের সামনে আমি হাজির করছি। সেই রেণুকা সিংকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আরএসএস এর নেতৃত্ব সঞ্জয় ভাই যোশী, কার কার নাম বলবো, দত্তাত্রেয় সাহেব, এরা যখন তাকে মুখ্যমন্ত্রী করবে, ঠিক আছে, তখনই রমন সিং সুইচ অফ করে এই মুহূর্তে বসে রয়েছেন গোসা করে। বিজেপি নেতাদের গতকাল যে রাত 2টো পর্যন্ত বৈঠক হয়, সেই বৈঠকে তারা এই দুই রাজ্যে শেষ পর্যন্ত কাকে দায়িত্ব দেবে সেটা ঠিক করতে পারছে না। অন্যদিকে একই অবস্থা মধ্যপ্রদেশে শিবরাজ বাবু মামাজি যাকে বলা হয়, মামাজি অত্যন্ত একটা ভালো নেতৃত্ব, একটা মুখও বটে, মুখ। এবং যেখানে বলছিল যে মামাজি শেষ হয়ে গেছে, মামাজির নেতৃত্বেই বিজেপি আবার কামব্যাক করেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তার যে প্রধান প্রতিপক্ষ, তার নাম হচ্ছে কৈলাস বিজয়বর্গীয়, যিনি ভোপাল থেকে জিতেছেন। আপনার সঙ্গে পার্সোনালি রিলেশন খুব ভালো, হয়তো কালকেও কথা হয়েছে, সেটাও আমি জানি। যাই হোক, এই যে তিনি অলরেডি বিজেপির সমস্ত স্তরে যাতে শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রী না করা হয় তার জন্য দরবার করে যাচ্ছেন। এবং কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আদায় কাজকলায় সম্পর্ক, এবং সেই জায়গাতে তিনি বলছেন আমি মুখ্যমন্ত্রী না হলেও আপত্তি নেই, কিন্তু শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রী করা যাবে না। এবং তার যে বয়ান, সেই বয়ান অনুযায়ী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি যেহেতু কংগ্রেস থেকে এসছেন, সংঘ পরিবার সম্পর্কে তার কোনো আইডিয়া নেই বা সংঘ পরিবারের মতাদর্শ নেই, তার জন্য তাকেও মুখ্যমন্ত্রী করা যাবে না, বিজেপির অন্দরে তিনিও বলে এসছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে শিবরাজ সিং চৌহান ইতিমধ্যেই বেশ কয়েকজন সেখানের কংগ্রেসি হেভিওয়েট যারা বিধায়ক, যারা জিতেছেন, এই রকম কয়েকজন কংগ্রেসি হেভিওয়েট বিধায়কের সঙ্গে তিনি টেলিফোনে আলাপ আলোচনা শুরু করেছেন। অর্থাৎ যদি তাকে মুখ্যমন্ত্রী করা হয়, তিনি ফের কংগ্রেস ভাঙতে পারেন, কার্যত নরেন্দ্র মোদীকে বা বিজেপিকে সেই বার্তা দিয়েছে। এবং আপনারা অনেকেই জানেন যে বিজেপিতে নরেন্দ্র মোদী তিনি কেউ না। আমার কথা শুনলে হয়তো আপনারা বলছেন যে পাগলের প্রলাপ বকছে। বিজেপিতে এই পদগুলো যারা ঠিক করে তার নাম হচ্ছে বিএল সন্তোষ, তাই তো? একদম বিএল সন্তোষ। এবং বিএল সন্তোষের দপ্তরে গতকাল 2টো পর্যন্ত বৈঠক হয়েছে। সেই জায়গাতে আরো একজন নেতার আমি নাম বলে দিচ্ছি আপনাদের, অরুণ কুমার। এই অরুণ কুমারকে, অরুণ কুমার হচ্ছে সংঘের সঙ্গে বিজেপির যে মধ্যস্থতাকারী একজন নেতা। অর্থাৎ সংঘ কাকে চাইছে, সংঘ কিন্তু ডাইরেক্টলি কাউকে বলে না যে একে মন্ত্রী করো, ওকে মন্ত্রী করো, সংঘ কোনোদিন বলে না। সংঘতে এই অরুণ কুমার যিনি নেতা, তাকে দিয়ে বিএল সন্তোষের সঙ্গে বৈঠক করায়, সেইখানে একটা আলোচনা হয়, যে আলোচনাটা গতকাল রাত পর্যন্ত 2টো পর্যন্ত হয়নি। আজকেও হয়তো বৈঠক থাকলেও থাকতে পারে, আগামীকাল বৈঠক আছে, এটা আমার কাছে খবর আছে।
সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপিতে কিন্তু স্বস্তিতে নেই। কিভাবে মনে হয় বিজেপি মেকআপ করবে? বিজেপি শেষ পর্যন্ত মেকআপ করে নেবে, কারণ আমি একটা কথা বারবার বলছি, যেহেতু নরেন্দ্র মোদীর মতো নেতা আছে, আরএসএস মাথা ঘামাবে, কৈলাস বিজয়বর্গীর মতন নেতা মাথা ঘামাবে, অরুণ কুমার সিং এর মতন নেতা মাথা ঘামাবে, কিন্তু শেষ পর্যন্ত মোহন ভাগবত ময়দানে নামবে। তারা কখনো চাইবে না পিছন থেকে নামবে, আমরা তো বলতে পারি না পিছন থেকে নামবে, আপনি জানেন। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে তারা যেহেতু ভারতবর্ষ শাসন করছে, আগামী কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচন, তারা দলের ভিতরে আলাপ আলোচনা করে ম্যানেজ করে নেবে বলে আমার বিশ্বাস। কারণ তারা জেতার পরে গোষ্ঠী কোন্দল করে কংগ্রেসের হাতে ক্ষমতা আগামী দিন তুলে দেওয়ার পথ তৈরি করবেন না। কে বললো? আমি মানছি না, আমি তৈরি করবেন। আমি তথ্য দিয়ে আমি বলছি, আমি দাদার সঙ্গে সহমত পোষণ করছি। সেই একই কথা বলতে হয় যে ওই যে ক্রাইসিস ম্যানেজারের বিষয়টা আছে বলেই কিন্তু এ পর্যন্ত বিজেপির এত প্রসার। ক্রাইসিস ম্যানেজার তো তাদের বিভিন্ন গণসংগঠনগুলি, হ্যাঁ আছে, অবশ্যই আছে, সেই কারণেই কিন্তু এত প্রসার। তো এই জায়গাটাতেও শুনুন, আমাদের কিন্তু কোনো রাজনৈতিক দলকে সমর্থন বা বাহবা দেওয়ার কোনো বিষয় নেই। আমরা বর্তমান পরিস্থিতিটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা কংগ্রেস বিরোধী নেই, আমরা বিজেপির পক্ষে বলার কোনো বিষয় নেই। আমরা সবসময় কিন্তু আমরা চাইবো, সাংবাদিক হিসাবে আমরা চাইবো বিরোধী বা অপোজিশন সবসময় শক্তিশালী হোক, এতে গণতন্ত্রের শক্তিশালী হয়, গণতন্ত্র ভালো, গণতন্ত্রের ভালো। এই বিষয়গুলো যদি একটু তোমার আমরা বিশ্লেষণ করে দেখি যে বারবার শুধু তুমি যে পয়েন্টগুলো বলছিলে যে মধ্যপ্রদেশে, তারপরে তোমার ছত্তিশগড়ে, হ্যাঁ, এবং তোমার রাজস্থানে, হ্যাঁ, তৈরি হয়েছে একটা বিরোধ তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিরোধ তৈরি হয়েছে, হ্যাঁ, এ বলছে ও বলছে ও, এই যে তৈরি হচ্ছে এইগুলো, তো এগুলো কিন্তু নতুন নয়। দাদা আগেও বলেছেন যে এগুলো সব দলে আছে, ছিল, থাকবে, কিন্তু এগুলো আমি একটু স্মরণ করিয়ে দেই। হ্যাঁ, ধরুন কৈলাস বিজয়বর্গীর কথাই বলি, আমি ওনাকে যতটা চিনি বা জানি, উনি কিন্তু পশ্চিমবঙ্গের মুকুল রায়ের মতন বিজেপির মধ্যে দল ভাঙানোর মাস্টার, এতে কোনো সন্দেহ নেই। কারণ গত বিধানসভা নির্বাচনেও যখন কমলনাথের নেতৃত্বে সরকার হলো, শিবরাজ সিং চৌহানকে হয়তো মুখ্যমন্ত্রী করা হয়েছিল, লবির জোট ছিল বলে, কারণ প্রত্যেকটা দলে লবি থাকে, লবির জোট ছিল বলে, কিন্তু অ্যাকচুয়ালি দলটা ভাঙানোর যিনি কারিগর ছিল তার নাম কিন্তু কৈলাস বিজয়বর্গী। কিন্তু তিনি যদি এবারে মনে করেন যে এবারে তিনি দল ভাঙিয়ে কংগ্রেসকে সুযোগ করে দেবেন, সেই ক্ষেত্রে আরএসএস পিছন থেকে মানবে না, প্রধানমন্ত্রী মোদী মানবে না। তিনি যদি মনে করেন যে কিছু এমএলএ নিয়ে ঘোটালা পাকাবেন, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার এটাই মনে হচ্ছে বা হবে, ভবিষ্যৎবাণী মিস হবে না, ওই সুযোগ দেবেন না, বিজেপি ওই সুযোগটা দেবেন না। কারণ বিজেপি প্রয়োজনে যদি মনে করে যে তিনি আপনাকে একটা ইন্টারাপ্ট করবো, এই মুহূর্তে সঞ্জয় ভাই যোশী কোথায়? দেখুন, এই মুহূর্তে সঞ্জয় ভাই যোশী কোথায় সেটা আমার পক্ষে স্টুডিওয় বসে বলা সম্ভব নয়, আমার পক্ষে স্টুডিওয় বসে বলা সম্ভব নয়। কারণ তারা এক একজন রাজনৈতিক নেতৃত্ব, কেউ বা আরএসএস এর কাজ করেন, কেউ বা বিজেপি সংগঠনের কাজ করেন, কে কোথায় আছে এই মুহূর্তে আমি কি করে বলবো? দেখুন, আচ্ছা ভূমিকাটার কথা বলছেন আসলে। ও আচ্ছা আচ্ছা, ভূমিকার কথা যদি বলে থাকে, দেখুন লবি থাকবে, আরএসএস এর লবি আছে, বিজেপিতে লবি আছে, লবি থাকবে, কিন্তু লবি থাকলেও ম্যানেজ করার লোকজনও বসে আছে, সেই জন্য তারা শেষবেশ ম্যানেজ করে নেবে। কারণ দাদা একটা কথা বলেছে, আমাদের কারোর পক্ষে কথা বলার জন্য আমরা এখানে আসিনি, আমরা এসেছি রাজনৈতিক বিশ্লেষণ করতে, জনগণের সঙ্গে আমাদের মতামত শেয়ার করতে। কারণ আগামী দিন লোকসভা নির্বাচন, মানুষ এই টিভি চ্যানেলকে দেখছে, দেখে তারা কিন্তু সিদ্ধান্ত নেবে যে আগামী দিন তারা কি করবে। সুতরাং আমরা কারোর পক্ষে বলতে আসিনি, আমাদের যেটা মনে হচ্ছে সেটা আমরা বলছি।
একেবারে অনুষ্ঠানের শেষের দিকে এসে পৌঁছেছি আমি। আমার একজন সহকর্মী দাদা, আর আপনি সারা ভারতের তো কাজ করেছেন, কি মনে হচ্ছে রাহুল গান্ধীর এখন এই মুহূর্তে সব থেকে কি কাজটা করা উচিত? তার ফেস ভ্যালু কিন্তু পরাজয়, মানে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পরাজিত হয়েছেন সাউথের বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু তার মুখ ব্যর্থ। কিন্তু এই জায়গাতে যেটা আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রীকে আড়াল করার জন্য কিছু লোক রয়েছে, হ্যাঁ, তারা নিজেরা আড়াল করে দিয়েছে, কিন্তু সেই জায়গাতে রাহুল গান্ধী কি তাহলে রাজ্যে সেকেন্ড জেনারেশন নেতা তৈরি করতে পারেননি? না, অবশ্যই রাহুল গান্ধী তো দ্বিতীয় জেনারেশন যেটা সেটা তৈরি করতে পারেনি, তো সারা ভারতবর্ষের মানুষ জানে। কিন্তু একটা কথা আমি বলি, এখান থেকে 3 মাসের মধ্যে কামব্যাক করা খুব কঠিন। তবুও বলবো, এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হারতে বসেছিল, আর ইন্ডিয়া টানা 10টা ম্যাচ জিতেছিল। যে অস্ট্রেলিয়া আফগানিস্তানের মতন একটা ছোট দলের কাছে হারতে বসেছিল, সেই অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে বাড়িতে গেল। আর যে ইন্ডিয়া 10খানা টানা ম্যাচ জেতার পরেও ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতবর্ষের মানুষের চোখের জলে বন্যা বইয়ে দিল। সেই ক্ষেত্রে আমি বলবো, রাহুল গান্ধী যদি মনে করে যে 2024 সালে বিজেপির বিরুদ্ধে এনডিএর বিরুদ্ধে টক্কর দেবে, তাহলে ওনার ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে হবে। ইন্ডিয়া জোটের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে ইন্ডিভিজুয়াল বসতে হবে, তাদের সুবিধা অসুবিধা দেখতে হবে। কারণ রাজনীতিতে অনেক মিথ্যা প্রতিশ্রুতি থাকে, সেগুলো নির্বাচনের পর দেখা যাচ্ছে কাজ হয় না। ভোটের আগে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দেয়। ওনাকে একটু অভিনয় করতে হবে। অভিনয় করে বিজেপিকে হটাতে গেলে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে হবে। সেই ইন্ডিয়া জোটকে যদি উনি শক্তিশালী করতে পারেন ওনার ক্ষুরোধার বুদ্ধি এবং ট্যালেন্টের দ্বারা, তাহলে টক্কর দিতেই পারে। যেটা ক্রিকেটের সঙ্গে আমি তুলনা করলাম, 10টা ম্যাচের পরেও তো ইন্ডিয়া হারলো, ঠিক তেমনি 5টা রাজ্যের মধ্যে বিজেপি সব জিতেছে বলে 24 সালের লোকসভায় যে এ হবে। আর বিজেপির মধ্যেও তো গোষ্ঠী কন্দল আছে। আপনি যেমন আলোচনা করছেন, আমরাও তো বলছি, পক্ষে বিপক্ষে যুক্তি দেখাচ্ছি। রাহুল গান্ধীকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঠান্ডা মাথায় মানুষের সঙ্গে থেকে মানুষকে বোঝাতে হবে যে আমার কোনো প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা নেই, গান্ধী পরিবারের কারুর প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা নেই। বিজেপিতে যদি চাওয়ালা প্রধানমন্ত্রী হতে পারে, আমার দলের রিক্সাওয়ালা প্রধানমন্ত্রী হতে পারে। এই বার্তা দিতে হবে, মানুষ ভেবে দেখবে। কি বলবেন দাদা? দেখো দাদা, যে কথাটা বলছিলাম অত্যন্ত বাস্তব, অত্যন্ত বাস্তব। যে কথা রাহুল গান্ধীর এখন সবচেয়ে বড় যে বিষয়টি স্যাক্রিফাইস, 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 এবং আসল বন্ধু নিরীক্ষণ এবং সে বাছাইটা, তা যদি না হয়, অত্যন্ত বাস্তব কথা বলেছেন দাদা, যে এই 3 মাস কিন্তু মোটেও খুব বেশি একটা সময় নেই, এই সময়ে খুব কঠিন। সুতরাং এই কঠিন সময়টাকে কাজে লাগাতে গেলে অল্প সময়ের মধ্যে এই বিদেশ যাত্রা, এই হেন তেন বাদ দিয়ে ওনার স্যাক্রিফাইস, 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 এবং অবশ্যই তার এই মানুষ কি চায় সেই দিকটা ভাবনা চিন্তা করে রাজনৈতিক ময়দানে ভোটের প্রচারে এগুতে হবে। একেবারে। আপনারা শুনছিলেন আমাদের এই আলোচনা, প্রায় 1 ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে, এবার শেষ করার পালা। তবে এইটুকু বোঝা যাচ্ছে আলোচনার মাধ্যমে, এবং যে সমস্ত তথ্য আমরা এক্সক্লুসিভলি সারা ভারতের প্রথম কোনো টেলিভিশন চ্যানেল এই মুহূর্তে আমরা তুলে ধরলাম, সেই জায়গাতে কংগ্রেসের যে ব্যর্থতা, সেই কংগ্রেসের ব্যর্থতা কিন্তু কংগ্রেসকেই খুঁজে বার করতে হবে। পাশাপাশি কংগ্রেসকে প্রত্যেকটা রাজ্য স্তরে অন্তত একজন যুব সমাজের প্রতিনিধি হিসেবে সেকেন্ড জেনারেশন যে লিডার, সেই নেতৃত্বকে কিন্তু রাহুল গান্ধীকে তুলতে হবে। এবং পাশাপাশি কংগ্রেসের যে থিঙ্ক ট্যাঙ্ক, যারা চিন্তা করবে, যারা কোথায় কিভাবে কাজ করলে সাফল্য আসবে, সেটাও কিন্তু কংগ্রেসকে থিঙ্ক ট্যাঙ্ক, অর্থাৎ যে ক্রাইসিস ম্যানেজার প্রণব মুখার্জির মতো একজন নেতাকে কিন্তু কংগ্রেসকে চয়ন করতে হবে। একটা লোক মাথা থেকে সব আইডিয়া বা সব শুভ চিন্তা বার করতে পারে না। প্রত্যেক মানুষেরই একটা লিমিটেশন আছে। রাহুল গান্ধীও একজন রক্তে মাংসের মানুষ, পর পর পরাজিত, তার মাথাতে এমনিতেই চাপ। তার জন্য তার কাজের সুবিধার জন্য তার যে থিঙ্ক ট্যাঙ্ক, সেইটাকে কিন্তু প্রণব মুখার্জিদের যে যোগ্যতা ছিল, সেই যোগ্যতা সম্পন্ন লোকদের তার পাশে বসাতে হবে। পাশাপাশি
বিজেপিকে কিন্তু ভাঙার কাজটাও সুকৌশলে রাহুল গান্ধীকে করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু প্রচুর বিরোধী এই মুহূর্তে বিজেপিতে রয়েছেন। প্রচুর মানুষ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, সব জায়গাতে রয়েছেন মোদী বিরোধী বিজেপি নেতা বা সংঘ নেতারা। তারা কারা? তাদেরকে সবার আগে খুঁজে বার করতে হবে রাহুল গান্ধীকে। তাদের দলের গোয়েন্দাদের দিয়ে তাদের সঙ্গে একটা সেতু বন্ধন করতে হবে। সব তথ্য সবার আগে রাহুল গান্ধীর থিঙ্ক ট্যাঙ্কে পেতে হবে, তাহলেই কিন্তু একসময় সাফল্য আসবে। এবং সামনেই 2024, অপোজিশন আমরা চাইবো, দেশের মানুষ চায় সবসময় যেই ক্ষমতায় থাকুক না কেন, অপোজিশন সবসময় যাতে শক্তিশালী হয়, তাহলে গণতন্ত্রের লাভ, তাহলে দেশের যে 140 কোটি মানুষ, সেই মানুষের লাভ। তাই রাহুল গান্ধীর কাছে কিন্তু দেশের মানুষের একটা প্রচুর প্রত্যাশা রয়েছে। কে প্রধানমন্ত্রী হবে সেটা পরের বিষয়, কিন্তু কংগ্রেসের কাছে, কংগ্রেস একটা সর্বভারতীয় দল এবং শতাব্দী প্রাচীন দল। এই দলের কাছে মানুষের প্রত্যাশা থাকে, সেইটাকে সবার আগে উপলব্ধি করতে হবে গান্ধী পরিবারকে। এবং গান্ধী পরিবারকে এটাও উপলব্ধি করতে হবে যে গান্ধী পরিবারের বাইরেও গিয়ে নেতা তৈরি করতে হবে। মল্লিকার্জুন খার্গেকে তিনি কংগ্রেস সভাপতি করেছেন, কিন্তু তার বয়সের যে ভারটা সেটাকেও মাথায় রাখতে হবে। আর বিজেপিতে কিন্তু তরুণ যারা লিডার্স আছে তারা ছুটছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো বহু নেতা, হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতা, এরকম বহু নেতা তারা কিন্তু নিয়ে এসছেন। এবং বিজেপির যারা চিন্তন শক্তি যাদের বলা হয়, তারা হচ্ছে সংঘ পরিবার। সে কথা হয়তো বিজেপিও স্বীকার করে না বা আরএসএসও স্বীকার করে না। তারা কিন্তু তাদের যে বিস্তারক, পালক, এই যে পোস্টগুলিকে কাজে লাগিয়ে প্রত্যেকটা মানুষের চিন্তাধারা গ্রাসরুট লেভেল থেকে তুলে তারা দিল্লি পর্যন্ত পাঠায়। এবং তাদের একজন, এই যে পালক, এই যে বিস্তারক, তাদের একজন বস থাকে যার নাম হচ্ছে সম্ভবত এখন মঙ্গল পাণ্ডে। এই মঙ্গল পাণ্ডে পুরোটা দিল্লিকে পৌঁছে দেয়। সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেসকে কিন্তু তার যে সাপ্লাই লাইন, দেশের মানুষের চাওয়া পাওয়া কি চাইছে সেটাকে শক্তিশালী করলেই আশা করি কংগ্রেস একদিন আবারও ঘুরে দাঁড়াবে। এবং এই প্রত্যাশা কিন্তু শুধু আমার নয়, গোটা দেশের মানুষের। কারণ অপোজিশন খুব ভালো জায়গায় থাকলে গণতন্ত্র খুব ভালোভাবে ভারতবর্ষে মজবুত হবে। নমস্কার, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার সিনিয়র দাদা দেবুদা, প্রথমেই আপনাকে শেষ করার আগে আরো একবার ধন্যবাদ। শহীদুলদা, আপনাকেও এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, কলকাতা থেকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। এবং যারা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, তাদেরকে প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।